সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্যান আছে, ওই ড্যানে বাকিরা অবস্থান করে। তো কে কে অবস্থান করতেছে নাম পেয়ে গেলাম। ওখানে গিয়ে ওই ড্যানে গিয়ে আমরা গ্রেপ্তার করলাম সাইফুর রহমান, যার বয়স 45, রাব্বি আলম 24, ইমরান হোসেন ভুঁইয়া 28 বয়স, নুরুল ইসলাম 33 এবং মোহাম্মদ ইসমাইল সহ ওখান থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার, এই ডাকাত দলের সদস্য 5 জনকে গ্রেপ্তার করি। এবং তাদের কাছ থেকে আমরা মিরাকেলি, তারা বললো যে ওখানে কোনো কিছু পেলাম না, তোমাদের এই যে সরঞ্জামাদি কোথায় রাখো, এই যে র্যাপ এর জ্যাকেট, ফিল্ড ক্যাপ, এইগুলি কোথায় রাখো। পরে বলে তারা স্বীকার করার প্রেক্ষিতে ওই সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের বেসমেন্টের এখানে এক জায়গায় তারা বললো যে আমাদের ওই সকল এই মালামালগুলি ওখানে আছে। তারপর আমাদের টিম ওখানে গেল, ওদেরকে নিয়ে যাওয়ার পরে জেনে আশ্চর্য হবেন যে তাদের নামে, স্পেশালি তৈয়বের নামে যে 45টা মামলা আছে, এই দেখেন 45টা মামলার তালিকা। 45টা মামলাতে আপনি যদি প্রথম থেকে ধরেন 18 আগস্ট 2022 সালে প্রথম মামলা, বিভিন্ন ক্যাটাগরির মামলা, ছিনতাই, অস্ত্র আইন, এগুলি বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই তালিকাটা তোমরা একটু ওনাদেরকে দিয়ে দিও। এই দুর্দর্শ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে এবং 45 বারই 3 মাস 4 মাস 5 মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। সাইফুর রহমান, ওর বাড়ি হচ্ছে লোহাগড়া নড়াইল। সাইফুর রহমানের বাড়ি হচ্ছে আগলজরা গৌরনদী বরিশাল। রাব্বি আলমের বাড়ি হচ্ছে জামালপুর সদর। ইমরান হোসেন ভুঁইয়ার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ইমরান, যার কাছ থেকে আমরা পিস্তল পেয়েছি। নুরুল ইসলাম পলাশ, কলাপাড়া পটুয়াখালী। ইসমাইল ওরফে আশিক, তার বাড়ি সোনাগাজী ফেনী। এদের সবার দলনেতা হচ্ছে তৈব। কোথেকে আনতেছে, এগুলোর সোর্স কি, কে বানিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, এটা আমার মাথায় আছে। ও এখানে আমি একটু উত্তর দিই, পিস্তলটা কার কাছ থেকে আনছে, সে ইমরান কার কাছ থেকে পিস্তল পাইছে, তাকে অনেক জিজ্ঞাসাবাদ তৈয়ব দিয়েছে, এখন তৈয়বকে জিজ্ঞাসাবাদ চলতেছে, তাকে তো রিমান্ডে আনবো, আমরা ডিগ আউট করবো তাদের কোনো গডফাদার আছে কিনা বা অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলি আমরা চেক করতেছি। আমি আরেকটু বলি, ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু প্রশ্ন এসেছে, আমি ব্যাংক কর্তৃপক্ষদেরকে আমি সব বান্ধব অনুরোধ করব, যখন আপনি কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবে গ্রাহক, কেওয়াইসি যে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বিশ্লেষণ করতে হবে, সে কি সন্ত্রাসী কিনা, সে কি মানি লন্ডারিং এর মানুষ কিনা বা আসামি কিনা, এগুলো চেক করতে হবে। গাড়ির 2টা বোয়ার নাম্বার প্লেট, 3টি র্যাব লেখা বেস্ট, 1টি ডিবি লেখা বেস্ট, 2টি রিফ্লেক্টিং বেস্ট, 5টি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, 5টি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, 1টি কালো রঙের পিস্তল কভার, একটা খেলনা পিস্তল, 3টা স্মার্টফোন এবং কিছু রাউটার। এগুলি এই সব সরঞ্জামাদি তারা ব্যবহার করতো হচ্ছে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে। তারপর এদেরকে গ্রেপ্তার করার পরে আবার নিয়ে আসলাম, এই গাড়িতেই চলতেছে। ইমরানকে জিজ্ঞাসাবাদ করে, তো আমাদের তো এখন নকল পিস্তল পাইছে, আসল পিস্তল তো লাগবে, যে পিস্তল ঠেকিয়ে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে। ইমরান এক পর্যায়ে স্বীকার করলো তার একটা পিস্তল আছে, পিস্তলটা হচ্ছে তার রূপগঞ্জে তার বাড়ি। টিম ওকে নিয়ে, আমরা ভাগ করে ওকে নিয়ে রূপগঞ্জে এসে, রূপগঞ্জ থেকে একটা ইতালিয়ান পিস্তল 6 রাউন্ড গুলি আমরা উদ্ধার করলাম তার বাড়িতে। এই উদ্ধার করে ওখানে জব্দ তালিকা করা হলো। এই সকল মালামাল কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জব্দ তালিকা হচ্ছিল। তারপর ওরে ওই পিস্তল ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার জিজ্ঞাসাবাদ, কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অপারেশন চলতেছে। কিন্তু আমাদের প্ল্যানটা ছিল কি, এই যে গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল, এগুলি ডিটেকশন করা। আমি একটু বলে রাখি এখানে আপনাদেরকে, মে মাসে যাত্রাবাড়িতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। 4 জন মিলে আপনার যাত্রাবাড়ি এলাকাতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ে এটা ওখানে আমরা 4 জনকে গ্রেপ্তার করছিলাম, 3 জনকে গ্রেপ্তার করছিলাম, 6 জন আসামি ছিল, 3 জন 164 করছিল, এবং সেখানে নাম বলেছিল হচ্ছে এই তৈয়বের নাম বলেছিল এবং পাবেল সর্দারের নাম বলেছিল 164 ওই মামলা। এবং আরো ওই যে গত জুলাই মাসের 14 তারিখে ইয়ের উপর, কুড়িল ফ্লাইওভারের উপর 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল। 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল, সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল, এই গ্রুপটা করেছিল। তো তাদেরকে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছিলাম এবং আলটিমেটলি তারা সবকিছু স্বীকার করেছে। স্বীকার করার পরে তো যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে, 3-4টা ঘটনা ঘটিয়েছে, সবকিছু তারা এই ছিনতাইগুলিকে সম্পন্ন করেছে, এটা আমাদের কাছে স্বীকার করলো। স্বীকার করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি গাড়ি ব্যবহার করো। তৈয়ব এক পর্যায়ে
স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, একটা 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার। এই গাড়ি ব্যবহার করে, এই গাড়ি কোথায়? ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না? নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এখানে আমরা যেগুলো উদ্ধার করেছি, এই নাম্বার প্লেটগুলি সে পাল্টিয়ে আকামগুলি করে। তারপর তার জিজ্ঞাসা মতো, তার দেখানো মতো ধানমন্ডি থেকে আমরা এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি। তো এই হচ্ছে সার্বিক আমাদের টোটাল কার্যক্রম। এখন প্রশ্ন আসতে পারে তাদের নামে কি মামলা হচ্ছে? মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্রায়নের মামলাটা হচ্ছে রূপগঞ্জ থানাতে একটা অস্ত্রায়নের মামলা হয়েছে। তো এই দুইটা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা, এটাতে আমরা তৈয়ব এবং পাবেল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সোনেরেজ দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে, এবং আরেকটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসে খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সোনেরেজ দেয়। এগুলো নিয়ে আমরা একটু কাজ করতেছি। নেক্সট ইয়েতে আমরা আরো কিছু তথ্য পাচ্ছি। আমাদের ডিবিও কাজ করতেছে, সিটিও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। আমরা নেক্সট পর্যায়ে যদি কোনো আমরা যদি ব্রিফিং এর বিষয় আসে তখন আমরা উপস্থাপন করব। আমরা জেনেছি, তাৎক্ষণিকভাবে জেনেছি, আমরা এই অভিযান অব্যাহত আছে। সঠিক সময়ে আমরা উদ্ধার করতে পেরেছি এবং এটা নিয়ে কাজ চলছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ চলতেছে, আমি বলতে পারি এটা নিয়ে আমরা প্রণিধানযোগ্য অগ্রগতি আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাভারে বেশ কিছু এই ধরনের আইডি পাওয়া গেল, আমরা সঠিক সময়ে ডিফিউজ করতে পেরেছি। ইদানিং এই যে গত 1 মাসে দেখবেন যে কিছু জায়গায় চকলেট বোমা জোড়া দিয়ে আপনার বিভিন্ন জায়গায় রাখতেছে। কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে সবসময় ডিস্টেবিলাইজ করে রাখতে, আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণদেরকে, আমাদেরকে ডিস্টেবিলাইজ করে রাখতেছে। আমি ফুললি কমিটেড, উই আর ফুললি কমিটেড, টিম ডিএমপি এবং টিম বাংলাদেশ পুলিশ। কোন ধরনের এই ধরনের দুষ্কৃতিকারী বাংলাদেশে করে পার পেয়ে যাবে, এটা আমরা থাকতে হবে না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতা। ফোনে সিম ব্যবহার করি, তারপর অথবা বাসায় থাকলে ওয়াইফাই ব্যবহার করি। তো এই সিম যদি থাকে তখন আমরা একটা ট্র্যাক করতে পারি তারে। তারপর বাসায় যদি ওয়াইফাই থাকে, একটা প্রোভাইডার আছে, সেভাবে আমরা ট্র্যাক করতে পারি। পকেট রাউটার ব্যবহার করার কারণটাই হচ্ছে আমরা যেন তাকে ট্র্যাক না করতে পারি। ঠিক আছে, আমি তার অবস্থানটা যেন আমরা ফিক্স করতে না পারি। এই পকেট রাউটার এই আমদানির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য কারা করতেছে এবং কারা কিনবে, সেই ব্যাপারে একটা রেগুলেশন রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে পকেট রাউটার ব্যবহার করে যে তারা ছিনতাই বা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলি করতেছে, এইগুলি আমরা পর্যবেক্ষণ করতেছি। আর পকেট রাউটার দিয়ে যে সে ক্রাইম করে যাবে, আমরা যে ধরতে পারবো তাই না, কিন্তু উই হ্যাভ দ্য টেকনোলজি। তৈয়ব সর্দারের বাড়ি হচ্ছে কালকিনি মাদারীপুর। পাবেল সর্দারের বাড়ি হচ্ছে, সে কিন্তু চাকরিচ্যুত পেটি অফিসার, বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনি যখন একটা ব্যবসা করবেন, ব্যবসা করার নিয়ম নীতি আছে। উনি একটা প্রশ্ন করেছে ওয়াকি টকি কিভাবে মানে এটা বিক্রি করে। ওয়াকি টকি ব্যবহারের আগে একটা অনুমতি লাগে, সংশ্লিষ্ট একটা কর্তৃপক্ষ আছে, বিটিআরসির একটা অনুমতি লাগে যে ওনারা এই কাজে ওয়াকি টকি ব্যবহার করবে। এই অনুমতি পত্র নিয়ে ওই দোকানে গিয়ে যদি দেখায়, তখন এই ওয়াকি টকি বিক্রি করতে পারবে। এটা হচ্ছে প্র্যাকটিস, আইনের কথা আমি বলতেছি, ঠিক আছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন অনলাইনে অর্ডার দিলে সে ঘরে পৌঁছে দিচ্ছে, এই বিষয়গুলি নিয়েও আমরা কাজ করছি। যে অনলাইনে সে দিচ্ছে, এই বিষয়গুলি আইনের কাঠামোতে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। কারণ কি আপনারা জানেন, এই বাংলাদেশে প্লিজ বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা চলে। এই ব্যবসাগুলি আইনের কাঠামোগত, অনেকে আইনের কাঠামোর বাইরে গিয়ে ব্যবসা করতেছে। আমরা সামগ্রিক বিষয়গুলো, আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিক রাখার জন্য সামগ্রিক বিষয়ে আমরা টিম ডিএমপি কাজ করি। আমি বললাম যে 13 তারিখ দিবাগত রাত থেকে 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা তৈয়বকে গ্রেপ্তার করার পর থেকে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করার পর থেকে এই যে 1.5 দিন ধরে আমার টোটাল টিমটা মুভ করেছে,
সে কিন্তু বৈধভাবে আইনগতভাবে মুভ করেছে। যখন জিডিতে ইন করেছে সকল আসামিকে নিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি কোর্টে অলরেডি প্রডিউস করে দিয়েছি, মামলা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নাম্বার 1 কোয়েশ্চেন উত্তর। নাম্বার 2 হচ্ছে ওই যে মলের ভিতর যেখানে রেখেছে, এখানে তাদের কিছু সহযোগী আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। নোবডি উইল বি বিয়ন্ড স্কেচ। আমরা সেইটা নিয়েও কাজ করছি। তাদেরকেও ওই যে রিমান্ডে আনবো না, কে কোথায় স্পেস দিয়েছে, কে তাদেরকে হেল্প করেছে, এই মামলাতে তাদেরকে আমরা সংশ্লিষ্টতায় নিয়ে আসবো। কারণ আপনি তো চুরি মামলাতে বা কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো চুরাই মাল বা কোনো পার্সনিফিকেশনের কোনো মালামাল আপনি রাখতে পারেন না। কেন রাখতেছে, কিভাবে রাখতেছে, এটা তো ওনারই দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমরা কাজ করতেছি ভাই। থ্যাংক ইউ। প্লিজ। জি।